নমস্কার, আমি নন্দিতা ঘোষ। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পড়াশোনার মধ্যে আছেন। আজকে ৪ নম্বর ক্লাসে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আপনারা অনেকেই আমাকে চিনে থাকবেন, অনেকের কাছে নতুন হতে পারি। তাদের কাছে আমি বলে রাখি, আমি সাধারণত বাংলা এবং সিটিপি বিষয়টা আমার চ্যানেলে দেখিয়ে থাকি। এখন কিছুদিন ধরে যেই ক্লাসেস গুলো হবে সেটা আমাদের মূলত ভাবে বাংলা এসএলএসটি কে সামনে রেখে। এসএলএসটি 2025-এর এসএলএসটির কথা আমরা বলছি, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে আইডেন্টিফাই করে এবং যেখানে দাঁড়িয়ে আপনি শিক্ষকতা লেভেলের জন্য পড়াশোনা করে থাকেন। এর উপরে বেশ কিছু ভিডিওস আমি অলরেডি বানিয়েছি। এখন যেটা হচ্ছে, অনেকের কাছে হঠাৎ করে ভিডিওটি গিয়ে পৌঁছাতে পারে, সেটার জন্য আমি বলে রাখি। এখন আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনাদের জন্য পুরো একটা প্যাসেজ বা প্লেলিস্টকে তৈরি করে দেওয়া। এখানে আপনি 3টে প্লেলিস্ট পাবেন, যেটা বাংলা এসএলএসটির একটি প্লেলিস্ট, যেখানে আপনাদের টেক্সট বুক গুলোকে ধরে ধরে করানো হবে। এখন আমি নবম শ্রেণী পড়ছি, পরবর্তী সময়ে দশম এবং পরবর্তী সময়ে আরো অন্যান্য বিষয়গুলোকে, অর্থাৎ সাহিত্যের ইতিহাস তথা আর সাধারণত যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে দেখানোর চেষ্টা করব। এবং দ্বিতীয় যে বিষয়টি আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে এই প্লেলিস্টগুলি আপনারা যারা গাইডেন্স নিচ্ছেন না, আরো আরো অধিক পরিমাণে নিজেকে গাইড করার চেষ্টা করছেন, তার জন্য এই ভিডিওগুলো সহায়ক হবে। কেমন ভাবে এগোচ্ছে, আমরা মোটামুটি ভাবে 3 দিন করে আপনাদের ভিডিওগুলো দিচ্ছি। আজকে যেহেতু আমি ছিলাম বাড়িতে, তার জন্য ভিডিওটি দেওয়া হচ্ছে। মূলত ভাবে আমরা বুধবার, শুক্রবার এবং শনিবার করে ভিডিও আপলোড করে থাকি দুপুর 2টো নাগাদ। ঠিক আছে, এই একটা ইনফরমেশন ভিডিও। যদি কেউ জেনে থাকেন যে বুধ, শুক্র এবং শনি এই 3 দিন দুপুর 2টো নাগাদ কিন্তু আপনাদের ভিডিও রেকর্ডেড ভার্সনে আপলোড করা হয়। যখন সময় পাওয়া যাবে বা পাওয়া যায়, আমরা লাইভ ভার্সনে আসার চেষ্টা করি বা আমি লাইভ ভার্সনে আসার চেষ্টা করি। যদি কেউ চ্যানেলের নাম না জেনে থাকেন এবং ক্লাসগুলি ভালো লেগে থাকে, আমি অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে যদি ভালো লেগে থাকে বা যদি আপনার উপকারে লেগে থাকে। আমার চ্যানেলের নাম বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ এবং আমার নাম নন্দিতা ঘোষ, একেবারে নিজের মতো হয়ে ওঠার একটা চ্যানেল। এক্ষেত্রে আরো একটি কথা বলে রাখি, যে এই ক্লাসেস গুলো আপনাদের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে। এর কোনো ব্যক্তিগত বা স্বার্থ চরিতার্থ বা অর্থনৈতিক দিক থেকে এর কিন্তু কোনো যোগাযোগ নেই। যদি কোনো কিছু এরকম ভাবে এখান থেকে প্রকাশিত হয়, সেটা কখনোই হবে না। মানে এর কোনো ব্যক্তিগত স্বার্থ নেই বা বাণিজ্যিক দিক থেকে এর কোনো স্বার্থ নেই, এটাই বলার আমার উদ্দেশ্য। এবং সিটিপির ক্লাসগুলো আমরা করিয়ে থাকি, অর্থাৎ শিশু মনস্তত্ত্ব, সেটা আমরা অন্য ক্লাসে অবশ্যই আলোচনা করব। এবার থেকে আমি চেষ্টা করব রেগুলারলি একটা করে ক্লাস আপনাদের জন্য আপলোড করার, কারণ আমাদের সিলেবাসটা বৃহৎ। বাংলা গাইডেন্সের ক্ষেত্রে আমি বলে রাখি, আমি নিজে বাংলা স্টুডেন্ট। তো সেক্ষেত্রে আমি যতটুকু জানি আমার নিজের পরিধি থেকে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব, বা আপনারা যতটুকু জানেন সেখান থেকে আপনাদের জানার পরিধিটিকে আরো সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো আমি এখানে। চলে আসছি আমাদের টপিকে। আজকে আমাদের 4 নম্বরের ক্লাস এসএলএসটি এবং আমি আবারও এখানে একটি গল্পকে পাঠ করব। কিভাবে এগিয়ে যাচ্ছি, আমরা একটি গল্পকে পাঠ করার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ কিন্তু বিচার করছি। মানে কোনো কোয়েশ্চেনকে ধরে আপনাকে আমি প্রশ্ন উত্তর করাচ্ছি না এই মুহূর্তে, কারণ আমার মতামত অনুসারে আপনার প্রথমে গল্পটাকে খুঁটিয়ে পড়া দরকার। আফটার দ্যাট আপনি প্রশ্নপত্রের মধ্যে ইনভলভ হবেন। আমি মোটামুটি ভাবে 5টা ক্লাস এখানে গল্প এবং কবিতার উপর দেব এবং চেষ্টা করব তারপরে সেই নির্দিষ্ট গল্প এবং কবিতাগুলোর মধ্যে একটি প্রশ্নপত্র বা একটা কোয়েশ্চেন সিরিজের ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করার বা রাখার। তাতে আপনাদের আশা করছি হেল্প হবে। তো শুরু করা যাক ক্লাসটি। অনেকক্ষণ কথা হলো। আজকে আমাদের টপিক হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পটি এবং এটি নবম শ্রেণীর পাঠ্য। যারা নবম এবং দশম শ্রেণীর পরীক্ষা দেবে তাদের জন্য এইগুলি উপকারী, ঠিক আছে, এবং তাদের এই পাঠ্যগুলো পড়তে হবে। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের বিষয়গুলো কিন্তু এটা আলোচনায় আমরা মূলত নবম শ্রেণীর গল্প কিন্তু আলোচনা করব। দাম গল্পটি পড়বো এবং দেখার চেষ্টা করব এখান থেকে আমরা কি ধরনের বিষয়বস্তুকে পাচ্ছি। এখানে আপনাকে কি কি লক্ষ্য রাখতে হবে? প্রথমে চরিত্রগুলোকে লক্ষ্য রাখতে হবে, চরিত্রের মূলত পরিভাষাগুলোকে লক্ষ্য রাখতে হবে, কি বলতে চাইছে এবং কিভাবে বলতে চাইছে, এবং সবশেষে গল্পের রস কিরকম হচ্ছে, অর্থাৎ কি উপস্থাপন করার চেষ্টা করছে দিন শেষে আপনার কাছে গল্প, সেইটুকুনি আপনার জানার বিষয় হবে। এবং মূলত ভাবে যেটা জানার বিষয় হবে সেটা হচ্ছে আমাদের
সাধারণ পাঠ্যের বিষয়টুকু, ঠিক আছে? গভীরতায় যাব না আমরা, কারণ গভীরতায় যাওয়ার মতো আমাদের কাছে এখন সময় বা স্কোপ দুটোর মধ্যে কোনোটাই নেই, ঠিক আছে? এবং আপনারও পরীক্ষার খাতায় আপনাকে ব্যাখ্যামূলক কিছু প্রশ্ন করা হবে না, তথ্যভিত্তিকই প্রশ্ন হবে, যেগুলো আপনার পাঠ্য বইয়ে বা আপনার সাহিত্যের ইতিহাসে বা ব্যাকরণ ওরিয়েন্টেড বিষয় রয়েছে সেখানে, ঠিক আছে? তার জন্য আপনার যদি গভীরতায় কোনো কবির সম্পর্কে বা লেখকের সম্পর্কে পড়তে হয়, অবশ্যই সাহিত্যের ইতিহাস আপনার সঙ্গ দেবে, কিন্তু আমি বলবো কবিতা এবং গল্প যখন পাঠ করবেন তখন কিন্তু চেষ্টা করবেন যাতে বিষয়বস্তুর গভীরতা থেকে থিওরিটিক্যাল বিষয় গভীরতায় আপনার যেন নজর এবং জোর দুটোই যেন বেশি থাকে। চলে আসি আমাদের গল্পের নাম দাম, যেটা নবম শ্রেণী আমাদের চতুর্থ পাঠ্য এই মুহূর্তে দাঁড়িয়ে। নারায়ণ গঙ্গোপাধ্যায় আমাদের দাম গল্পটি লিখছেন, তার সম্পর্কে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা গল্পটিকে পড়বো, তারপরে আমাদের কবির সম্পর্কে আলোচনা করব। একটু জানিয়ে রাখি, এই যে দাম গল্পটি দেখছেন, এটি আপনি যে বইতে পাবেন সেটি হচ্ছে সাহিত্য সঞ্চয়ন, বাংলা ভাষা, বাংলা প্রথম ভাষা নবম শ্রেণী। প্রথম ভাষা কথার অর্থ যেটা আপনার কাছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অনেকের কাছে বাংলা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ আছে, সেই দ্বিতীয় পাঠ্যটিও আপনাদের এখানে পড়ানো হবে। চলে আসি আমাদের গল্পে। অনেকের মতে হতে পারে যে গল্প পড়ে সময় নষ্ট করা বৃথা, বাট আমার কাছে মনে হয়েছে গল্প পড়াটা প্রয়োজনীয়তা। যারা ট্রেনে বাসে ট্রাভেল করছেন, যারা কাজের সঙ্গে যুক্ত আছেন, তারা হেডফোন লাগিয়ে গল্পটি কিছু যদি শোনেন, সেটাও আপনার পড়ার জন্য উপকারী হবে। কিভাবে পড়ছেন ইম্পর্টেন্ট নয়, আপনি পড়ছেন এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? পড়াটা ভীষণ জরুরি। এবং শ্রমের ঊর্ধ্বে কিছু হয় না, আপনি নিজের কর্মটুকু করে যান, কে কি বললো ইট ডাজন্ট ম্যাটার। তো চলে আসি আমাদের গল্প পড়তে। কি বলছে দেখো, দাম গল্প, নারায়ণ গঙ্গোপাধ্যায়, এরকম একটা ছবি আপনাদের প্রথমে দেখালাম। একজন শিক্ষক এবং ছাত্রের গল্প কাহিনীর উপর ভিত্তি করে এই গল্পটি গড়ে উঠেছে। কি বলছে দেখো, স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, কোন একজন ভদ্রলোকের কথা বলছেন যিনি বিভীষিকা রূপ ছিলেন অ্যাট দ্যাট টাইম। আপনার যিনি গল্প লেখক, যিনি আমাদের বক্তা, তিনি বলছেন। আমরা দেখতে পারবো যে এখানে মূলত ভাবে আমরা একটি পরিকাঠামো জাতীয় কোনো একটা স্মৃতি কথাকে আমরা কিন্তু আলোচনা করব, এবং তার সাপেক্ষে বর্তমান কালে দাঁড়িয়ে একজন মানুষের যেই খারাপ লাগার বিষয়টা বা আমাদের নৈতিকতা বোধ, কোথাও গিয়ে আমাদের দায়বদ্ধতা, কোথাও আমাদের শ্রদ্ধাবদ্ধতা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পারবো। কি বিভীষিকায় ছিলেন ভদ্রলোক? আমাদের অঙ্ক কষাতেন। কষাতেন বলতে আমরা বোর্ডে অঙ্ক কষাকে আগেকার দিনে অঙ্ক কষা বলা হতো, লেখাটাকে চক দিয়ে কষা বলা হতো, ঠিক আছে? আশ্চর্য পরিষ্কার ছিল মাথা, সেই ভদ্রলোকের কথা বলা হয়েছে। এই ভদ্রলোক আমি আপনাদের আগেই বলে দিই, সেটা হচ্ছে গিয়ে ওনার শিক্ষক মহাশয়, ঠিক আছে? এবং আরো যেটা মনে করার সেটা হচ্ছে যে আমাদের তিনি অঙ্কের শিক্ষক মহাশয় ছিলেন, যিনি বক্তা, যিনি পাঠ করছেন, যিনি তার সম্পর্কে কথা বলছেন, তিনি তার ছাত্র ছিলেন, তিনি এই গল্পটি কথাটি বলছেন তার অঙ্কের শিক্ষকের সম্পর্কে। যেসব জটিল অঙ্ক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা পণ্ডশ্রম করেছি, পণ্ডশ্রম কথার অর্থ হচ্ছে যেখানে দাঁড়িয়ে আপনার শ্রম, বৃথা শ্রম, যে শ্রমের কোনো মানে গাধার বহন করে যাওয়া বিভিন্ন বোঝার মতো, যার কোনো অর্থ নেই। অন্যের অর্থকে বহন করে ঠিকই, কিন্তু নিজের অর্থকে বহন করার জায়গায় কিন্তু সেখানে ভ্যালুয়েশন বা মূল্য কোথাও গিয়ে শূন্য, ঠিক আছে? একমাত্র তাকিয়ে দেখতেন, একবার তাকিয়ে দেখতেন তার দিকে, অর্থাৎ অঙ্কের দিকে, তারপরে এগিয়ে যেতেন ব্ল্যাকবোর্ডে। খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলতো খড়ি। খড়ি কথার অর্থ এখানে চককে বোঝানো হয়েছে। হঠাৎ খড়ি ভেঙে গেলে বিরক্ত হয়ে টুকরো দুটো আমাদের দিকে ছুড়ে দিতেন, তৎক্ষণাৎ আর একটা তুলে নিতেন। একটু পরেই আবার রোমাঞ্চিত হয়ে দেখতুম ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন। তিনি অঙ্কের সম্পর্কে বলতে চাইছেন বা অঙ্কের টিচারের সম্পর্কে এবং ক্লাসের সম্পর্কে বলছেন, এইটুকুনি আমরা ক্লিয়ার বুঝতে পেলাম। তারপর কি বলছে দেখুন, পৃথিবীতে যত অঙ্ক ছিল সে সব ওর মুখস্থ। ওর কথাটা ব্যবহার হয়েছে এবং ওরে কিন্তু চন্দ্রবিন্দু ব্যবহার হয়েছে। আপনারা কতটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি বারবার বলি, বাংলা যখন শিখবেন বানানের দিকে এবং চন্দ্রবিন্দু বা কোথায় কি কি বিষয় লক্ষ্য করা হলো সেটা আপনি লক্ষ্য করতে করতে যাবেন, এগুলো আপনার পরবর্তী সময় কাজে আসবে। অবশ্যই এখানে আপনি হয়তো পরীক্ষাটি অবজেক্টিভ লেভেলে দেবেন, সেখানে হয়তো সেরকম ভাবে কোনো মাহাত্ম্য রাখবে না এই ভেঙে ভেঙে দেখার বিষয়গুলো, কিন্তু আপনি যদি এভাবে পাঠ করেন বা অভ্যাসটা যদি এভাবে গড়ে তোলেন, তাহলে বাংলায় যারা পড়াশোনা করেন বা পরবর্তী সময় বাংলা নিয়ে আরো বেশি এগোবেন, তাদের জন্য কিন্তু বিষয়গুলো জানা এবং উপকারী। ওর এই চন্দ্রবিন্দু কথার দেওয়ার অর্থ হচ্ছে গিয়ে কোনো একজন বিশেষ ব্যক্তিত্বের কথা আমরা আলোচনা করছি, যা সেই নির্দিষ্ট ব্যক্তির জন্য কিন্তু সম্মানীয় একজন বা মানীয় একজন ব্যক্তি। কিংবা মুখস্থ, আমরা আবার সরাসরি টেক্সটে চলে আসছি।
কি বলছে, পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কিংবা মুখস্থ বললেও ঠিক হয় না, মনে হতো আমাদের অদৃশ্য অক্ষরে বোর্ডে আগে থেকে কষা রয়েছে, অথচ উনি দেখতে পাচ্ছেন ঠিক তার সঙ্গে সঙ্গে তার ওপর খড়ি বলিয়ে চলেছেন। অঙ্কে যারা ১০০ এর মধ্যে ১০০ পায়, ওর ভয়ে তারা ততস্থ হয়ে থাকতো। তটস্থ মানে ভয়ে জড়সড় হয়ে থাকা। আর আমাদের মতো যেসব অঙ্ক বিশারদরা টেনে টুনে কুড়ির ঘরে উঠতে চাইতো না, ইম্পর্টেন্ট জায়গা, যারা অঙ্ক বিশারদ ছিলেন আমাদের মতো, তারা টেনে টুনে কিন্তু কুড়ির ঘরে যেতে পারতেন না, তাদের অবস্থা সহজেই কল্পনা করা যেতে পারে। প্রকাণ্ড হাতের প্রচন্ড চর খেয়ে মাথা ঘুরে যেত, কিন্তু কাঁদবার জো ছিল না। চোখে এক ফোঁটা জল দেখলেই গ্লাস ফাটিয়ে হুংকার ছাড়তেন। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস নে, তার উপর কাঁদতে লজ্জা করে না? এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো। ছুঁড়ে বানানটা দেখবেন, ছুঁড়ে বানানে চন্দ্রবিন্দুর ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করবেন যে এই যে লাস্টের বিষয়টা রয়েছে, লাইনটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা আসার মতো কোড আন কোড আপনাকে তুলে দিতে পারে। যে পুরুষ হয়ে অঙ্ক পারিস নে কথাটি কে বলেছিল, এটা কিন্তু স্কুলের শিক্ষক মশাই, তাকে বলেছিল অঙ্কের শিক্ষক মশাই। আমাদের বক্তব্যকারী প্রকাশ করছেন যিনি, অর্থাৎ যিনি বক্তা, তিনি কিন্তু বলছেন। ঠিক আছে, আমরা চলে যাই পরের পেজে। তা উনি পারতেন। কোনটা উনি পারতেন? এই যে এখনই পা ধরে টেনে ছুঁড়ে পুকুরের জলে ফেলে দেওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু উনি পারতেন। ওর চরের জোর থেকেই তা আন্দাজ করে নিয়েছিল। পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এমন অঘটন কল্পনাও করতে পারেন না মাস্টার মশাই। বলতেন প্লেটোর দোরগোড়ায়, খুব ভালো করে মনে রাখবেন, প্লেটো হচ্ছে আমাদের একজন দার্শনিক। প্লেটোর কথা আমাদের এখানে উল্লেখ করা হয়েছে। প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? যে অঙ্ক জানে না, এখানে তার প্রবেশ নিষেধ। স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে। যদি সেখানে যেতে চাস তাহলে ড্যাশ। ঠিক আছে, কিছু বলতে চাইছিলেন, আরো বাদ পড়লো। ঠিক আছে, স্বর্গের খবরটা মাস্টারমশাই কোত্থেকে জোগাড় করলেন তিনিই জানেন। প্লেটোকে তার দরজা দিয়ে ঢুকতে না পারলে কি ক্ষতি হবে, এ নিয়ে আমরা কোনোদিন মাথা ঘামাইনি। তাছাড়া যে সবকে পা দিয়েই জ্যামিতির এক্সট্রা অঙ্ক কষতে হবে, কিংবা স্কোয়ার মেজরের অঙ্ক নিয়ে বসতে হবে, সেই স্বর্গের চাইতে লক্ষ যোজন দূরে থাকাই কিন্তু নিরাপদ বোধ করত। খুব ভালো করে বুঝবেন লেখক বা বক্তা নিজের মতামত কিভাবে প্রকাশ করছেন। এখানে কয়েকটি বিষয় আপনার লক্ষ্য করার মতো। প্রথম, তিনি যার সম্পর্কে বলছেন তিনি তার স্কুলের অঙ্কের শিক্ষক। দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের যিনি অঙ্কের শিক্ষক আছেন তিনি কিন্তু প্লেটোর কথা উল্লেখ করছেন। প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে এটা আপনার কাছে লক্ষ্য করার বিষয়, যে যারা অঙ্ক জানে না তাদের কিন্তু এখানে প্রবেশ নিষেধ তুলে দিতে পারে পুরোপুরি ভাবে। পুরুষ মানুষ হয়ে অঙ্ক জানিস না, বক্তা কিন্তু লেখক। ঠিক আছে, লেখক বলছি কেন, লেখকের যিনি শিক্ষক ছিলেন তিনি কিন্তু। ঠিক আছে, এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে। ম্যাট্রিকুলেশনের গণ্ডি পার হবার পর কখন অঙ্কের হাত ছেড়েছিলাম সেইটুকুনি আপনি দেখবেন। ম্যাট্রিকুলেশনের গণ্ডি কিন্তু পার হবার পরই অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। অনেকের দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু যদি আপনাকে আমি জুম করি তাহলে এই যে আমি দাগিয়ে আপনাকে করাতে পারছি এই বিষয়টা আসে না, তার জন্যই এত ছোট অক্ষরে আপনাদের পড়ানো। যদি আপনারা দেখতে চান দেখবেন, আপনারা যারা স্ক্রিনে দেখবেন তারা একটু জুম করে নেবেন। স্ক্রিনে দেখবেন জুমের অপশন পাওয়া যায়। যখন টেক্সটটাকে দেখার চেষ্টা করবেন, আপনি বাইরে থাকাকালীন বা বাড়িতে থাকাকালীন একটু জুম করে নেবেন, দেখবেন স্পষ্ট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কি বলছে দেখো, অঙ্কের হাত থেকে রেহাই পেলুম। মাস্টার মশাইয়ের হাত থেকেও কখন? ম্যাট্রিকুলেশনে গণ্ডি পড়ানোর পরে, যেটাকে আমরা মাধ্যমিক বলি। অবশ্যই ম্যাট্রিকুলেশনকে ম্যাট্রিকুলেশনই বলবেন যদি আপনার 4টে অপশন করে যখন প্রশ্নপত্রে আসবে। কিন্তু অঙ্কে সেই বিভীষিকা মন থেকে গেল না, অঙ্কের সেই বিভীষিকা, সেই ভয়ানক অভিজ্ঞতা তার মন থেকে কিন্তু গেল না। এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখছি। কখন স্বপ্ন দেখছি? এমএ পাশ করার পরেও স্বপ্ন দেখছি। পরীক্ষার লাস্ট বেল পড়ো পড়ো, অথচ একটা অঙ্ক আমার মিলছে না। মাস্টারমশাই গার্ড হয়ে একবার আমার সামনে এসে দাঁড়িয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। দু চোখ দিয়ে তার আগুন ঝরছে, দাঁতে দাঁত ঘষে বলছেন, মাথার ওপরে দুরন্ত পাখা সত্ত্বেও ঘেমে নিয়ে আমি জেগে উঠেছি। মৃদু নীল আলোয়, কোন আলো ছিল এটাও লক্ষ্য রাখবেন, মৃদু নীল আলোয় দেখছি চেনা ঘরটাকে। চোখে পড়ছে সামনে আমার পড়ার টেবিল, বইয়ের স্তূপ। গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি এখন আর আমাকে স্কুলে অঙ্ক কষতে হয় না, আমি কলেজে বাংলা পড়াই। কলেজে যিনি বাংলা পড়ান, যিনি আমাদের বক্তা, তিনি কলেজে কিন্তু বাংলা পড়ান। ঠিক আছে, দেখবি আস্তে আস্তে আমরা যখন যাব আরো বিভিন্ন তথ্য আমাদের সামনে আসবো, বক্তাকেও আমরা চিনতে পারবো। একদিন একটি পত্রিকার পক্ষ থেকে ফরমাশ এলো। ফরমাশ কথার অর্থ হচ্ছে গিয়ে আহ
মানে সাধারণত ভাবে আমাদের তরফ থেকে একটা খোশামত টাইপের যে ভঙ্গি বলা হয়ে থাকে সেটা বলতে পারেন। আমার ছোটবেলার গল্প শোনাতে হবে। আমি জানালুম লেখক হিসেবে আমি নিতান্ত সামান্য ব্যক্তি। আমার ছেলেবেলার গল্প কারো কোনো কৌতূহল নেই। তাছাড়া এমন কোনো স্মরণীয় ঘটনা ঘটেনি যে আসর করে লোককে শোনাতে পারি। কিন্তু কর্তৃপক্ষ ছাড়লেন না। তারা জানালেন সাহিত্যের ইন্দ্র চন্দ্র মিত্র বরুণেরা কেউ তাদের বিশেষ পাত্তা দেয়নি। অতএব আমি ভাবলুম তাহলে নির্ভয় লেখা যেতে পারে। অনেকের কাছে প্রশ্ন হতে পারে সাহিত্যের ইন্দ্র চন্দ্র বরুণ বলতে কি বোঝানো হলো। সাহিত্যের গণ্যমান্য ব্যক্তিদের কথা বলতে এই কথাটি ব্যবহার করা হয়েছে। চলে আসি তারপরে, ওরা নিজেরা ছাড়া ওদের কাগজে বিশেষ পাঠক নেই। সুতরাং আমার আত্মকথা কারোর কাছে স্পর্ধার মতো মনে হবে না। কয়েকটি ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলবো। ওটা প্রীতির ব্যাপার, পদমর্যাদা নয়। কাগজ কলম নিয়ে বসে পড়লুম। মনে এলো মাস্টার মশাইয়ের কথা। লিখলুম তাকে নিয়ে। কাকে নিয়ে তিনি গল্প লিখেছিলেন? মাস্টার মশাইকে নিয়ে, অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে, স্কুলের অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে কিন্তু তিনি গল্প লিখেছিলেন। ছবিটা যা ফুটে উঠলো তা খুব উজ্জ্বল নয়। লিখবার সময় কল্পনার খাদ মিশিয়ে কিছু লিখে ফেললুম, সেটা বলা বাহুল্য। সেই সঙ্গে সদুপদেশও বর্ষণ করলুম। কেমন সদুপদেশ বর্ষণ করেছে সেটা আপনাদের লক্ষ্য করতে হবে। মূল কথা ছিল এই যে, মূল কথা কি ছিল লক্ষ্য করার মতো বিষয়। অহেতুক তাড়না করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব পায়। তার প্রমাণ আমি নিজে। এইটুকুনি ছিল গল্পের কনক্লুশন বা উপসংহার, বা কোথাও গিয়ে মূল ভাব বলতে পারেন। মাস্টারমশাই আমাকে এত প্রহার করে অঙ্ক শেখাতে পারেননি, বরং যা শিখেছিলাম তাও ভুলেছি। এই দুই আর দুইয়ে এখন দুই আর দুইয়ে চার না পাঁচ হয় তা নিজের মধ্যেও সন্দেহ জাগে। গলাটা একটু সমস্যা হয়েছে আমার, কিছু মনে করবেন না, ঠিক আছে? একটু শোনার চেষ্টা করবেন। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে আমাকে 10 টাকা দক্ষিণা দিয়েছিলেন। পত্রিকার নাম এখানে কিন্তু উল্লেখ করা হয়নি, মনে রাখবেন। আপনার যদি হঠাৎ করে প্রশ্ন আসে পত্রিকার নাম তাহলে কি ছিল, এই মুহূর্তে পত্রিকার নাম আমাদের গল্পে কিন্তু উল্লেখ করা হয়নি। সেখান থেকে কি পেয়েছিল? 10 টাকা কিন্তু দক্ষিণা হিসাবে, বা আপনি বলতে পারেন যে পারিশ্রমিক হিসাবে, ওয়ান টাইপ অফ বলতে পারেন যে দিয়েছিল। মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকু নিয়ে আমার নগদ লাভ। নগদ লাভ বলতে কি বোঝানো হয়েছে যদি আপনার কাছে প্রশ্ন আসে, আপনি অবশ্যই কিন্তু বলবেন যে মাস্টার মশাইয়ের কাছ থেকে নগদ লাভ বলতে বক্তা কিন্তু মনে করছে সে 10 টাকাটি, ঠিক আছে? এবং পত্রিকার নাম কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। তারপরে অনেক দিন পার হয়ে গেছে, সেই লেখার কথা ভুলে গেলুম মাস্টার মশাইকেও। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো অনেক সমস্যা এসে দেখা দিয়েছে জীবনে। বয়স বেড়েছে, বিনিদ্র রাত্রি যাপনের মতো যে সমস্যাগুলো জীবনে দেখা দিয়েছে, এই লাইনটা আপনি মনে রাখবেন, কারণ জিজ্ঞেস করতে পারে যে এটি কার সম্পর্কে বলা হয়েছে। আমাদের কিন্তু বক্তার সম্পর্কে বলা হয়েছে। বক্তার নাম ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? বর্তমানে দাবিটা এত বেশি জোরালো যে স্মৃতির দিকে তাকাবার কিন্তু অবসর পর্যন্ত মেলে না। হয়তো দেখতে পাচ্ছে না, আমি তাই বলে দিলাম। এমনি সময় বাংলাদেশের কোন কলেজে গেছেন? বাংলাদেশের কলেজে গেছেন লক্ষ্য করার মতো। এক প্রান্তের একটি কলেজ থেকে ডাক এলো। ওদের বার্ষিক উৎসব। কি উৎসব? বার্ষিক উৎসব। অতএব আতিথ্য নিতে যেতে হবে ওখানে এবং বক্তৃতা দিতে হবে। এসব উপলক্ষে বিনা পয়সা বাড়ানো যায়। তাছাড়া কলকাতা থেকে কেউ বাইরে গেলে তার রাজোচিত সম্বর্ধনা মেলে। এখানকার চড়ুই পাখি সেখানে রাজহংসের সম্মান পায়, ঠিক আছে? কথাটা মনে রাখার মতো। এখানকার চড়ুই পাখি অর্থাৎ ক্ষুদ্র কোনো পাখি, সেটা কিন্তু রাজহংসের সম্মান পায় কোথায় গিয়ে? যখন কলকাতা থেকে কোনো মানুষ একটু বাইরের দিকে যায়। সেটা গ্রামগঞ্জ হতে পারে, বা সাধারণত ভাবে আমরাও দেখে থাকবো, দেখবেন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনার হয়, বিভিন্ন ব্যক্তিত্বরা আসেন যারা তথাকথিত ভাবে তেমন নিজেদের জায়গা করতে পারেননি ঠিকই, বা প্রকাশ করতে পারেননি হয়তো নিজেকে, কিন্তু তারা যথোচিত বা তার থেকে অধিক বেশি সম্মানিত হন কিন্তু কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে গেলে, বা কলকাতার দিক থেকে মূলত একটু গ্রামগঞ্জের দিকে আসলে দেখবেন। তো তারা কিন্তু সেইখানে দাঁড়িয়ে চড়ুই পাখির নেয়, ঠিক আছে? এই মুহূর্তে আমরা ঘটনার সাপেক্ষে সেটা আলোচনা করছি, ঠিক আছে? আমি সুযোগটা ছাড়তে পারলাম না। গিয়ে পৌঁছতেই চা খাবারে আতিথেয়তার উচ্ছ্বাস। ছেলেরা তো এলোই। 2-4 জন সন্ত্রাস সম্ভ্রান্ত লোক এসেও বিনীতভাবে আলাপ করতে লাগলো। বিভিন্ন সম্ভ্রান্ত লোক, তৎকালীন সেই মুহূর্তে দাঁড়িয়ে থাকা সম্ভ্রান্ত কিছু লোক, অর্থাৎ গণ্যমান্য ব্যক্তিত্ব স্বরূপ এরকম মানুষজন এসে কিন্তু তাকে বিনীতভাবে আলাপ করলেন। মানে বিনীতভাবে হচ্ছে অত্যাধিক বেশি সম্মান এবং সম্বর্ধনার সাথে এরকম ভাবটি প্রকাশিত।
এমনকি খান কয়েক অটোগ্রাফের খাতাও এগিয়ে এলো। রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে বাণী বিতরণ করতে লাগলুম। ব্যক্তি হিসাবে আমি যে এত মূল্যবান, এর আগে তো ভেবেই দেখিনি সে কথা। সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল। রবীন্দ্রনাথ ঠাকুর, এই কোটেশনটা ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কোথা থেকে প্রশ্নপত্র নিয়ে বা কোটেশন নিয়ে তিনি বক্তৃতাটা তৈরি করেছিলেন তার সম্পর্কে বৃত্তান্তটুকু দেওয়া রয়েছে। রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি নিলাম। কটা উদ্ধৃতি নেওয়া হয়েছিল? 12টি উদ্ধৃতি নিলাম। কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম বার্নার্ড শর নামে। কার নামে চালিয়ে দিয়েছিলেন ইংরেজি কোটেশন? বার্নার্ড শর নামে। দেশের তরুণদের নিদারুণ জাগ্রত হতে হবে বলে টেবিলে একটা প্রকাণ্ড কিল মেরে বক্তৃতা শেষ করলুম। তখন অল্পের জন্য ফুলদানিটি রক্ষা পেল। ফুলদানিটি মনে রাখতে পারেন। আর হল ফাটানো হাততালিতে কান বন্ধ হবার জন্য। কি কি মনে রাখতে হবে তাহলে এখানে? বক্তৃতার ক্ষেত্রে তিনি দুটি জায়গার কথা আমরা পেয়েছি। একজন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যেখান থেকে তিনি 12টি উদ্ধৃতি নিয়েছিলেন রবীন্দ্রনাথ থেকে, এবং কোনো একটা জায়গা থেকে একটি ইংরেজি কোটেশন উদ্ধার করেছিলেন, যেটি কিন্তু বার্নার্ড শর নাম ধরে চালিয়ে দিয়েছিলেন। বুড়ো প্রিন্সিপাল প্রচন্ড মুগ্ধ হয়ে আমাকে বললেন, ভারী চমৎকার বলেছেন আপনি, যেমন সারগর্ভ তেমনি সুমধুর। আমি বিনীত হাসিতে বললুম, আজ শরীরটা তেমন ভালো নেই, তাই মনের মতো করে বলতে পারলুম না। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা বিস্ময়ে চোখ কপালে তুলল। শরীর ভালো নেই, তাতে এরকম বললেন স্যার? শরীর ভালো থাকলে তো অর্থাৎ প্রলয় ঘটে যেত। আমি উদার হাসলুম, যদিও মনে মনে জানি এই এই একটি সর্বার্থক বক্তৃতাই আমার সম্বল। রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত এটাকেই এদিক ওদিক করে চালিয়ে দিই। বুঝতে পারছো মানুষের কথা বা মানুষের মনের জায়গা। তো স্তুতিতে স্ফীত মনে চায়ের পেয়ালায় চুমুক দিয়েছি। এমন সময় একটা ছেলে এসে খবর দিল, এক বুড়ো ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে চায়। প্রিন্সিপাল বললেন, বেশ তো, ডেকে আনো এখানে। ছেলেটি বললেন তিনি আসতে চাইছেন না, বাইরের মাঠে দাঁড়িয়ে রয়েছেন। আমার বক্তৃতায় নিশ্চয়ই কেউ উদ্ভূত হয়ে এসেছেন, আমাকে অভিনন্দন জানাবেন। এই অভিজ্ঞতা আগেও হয়েছে, সুতরাং দাক্ষিণ্য পুলকিত চিত্তে আমি বললুম, আচ্ছা চলো আমি যাচ্ছি। হলের বাইরে ছোট একটি মাঠ, তরল অন্ধকারে ঢাকা। হালকা অন্ধকার বোঝাতে অত আলো থেকে বেরিয়ে এসে প্রথমে ভালো কিছু চোখে দেখতে পারলুম না। তারপর চোখ পড়লো মানুষটিতে। কুঁজো লম্বা চেহারা, মাথায় সাদা চুলগুলো চিকমিক করছে। একটু দৈহিক ভঙ্গিটা একটু মনে রাখার চেষ্টা করবেন। ডাকলেন সুকুমার। এখানে আমরা কিন্তু আমাদের এই বক্তা যিনি ছিলেন তার কিন্তু নামকে পেলাম। বক্তা কে তাহলে? এই যে এতক্ষণ ধরে যিনি কথা বলছিলেন, তিনি আমাদের প্রধান চরিত্র এবং আমাদের অন্যতম একমাত্র চরিত্র সুকুমার। ঠিক আছে? সুকুমার। আমি চমকে উঠলুম। এখানে কেউ আমাকে নাম ধরে ডাকতে পারে, সেটা যেমন আশ্চর্য, তার চেয়ে আশ্চর্য ওর গলার স্বর, ওই গলার স্বর। প্রশ্ন হতে পারে কোনটা তার কাছে অনেক বেশি আশ্চর্যের মনে হয়েছিল। প্রথমত তার নাম ধরে ডাকাটা, কোনো একজন ব্যক্তিত্বের তাকে নাম ধরে ডাকাটা তার কাছে আশ্চর্যের, তার থেকেও বেশি আশ্চর্যের ছিল যে ব্যক্তি ডেকেছেন তার গলার স্বরটুকু। এখানে কেউ আমাকে নাম ধরে ডাকতে পারে, এমন এটা যেমন আশ্চর্য ছিল, তার থেকেও বেশি আশ্চর্য ওই গলার স্বর। আমার মনটাকে অদ্ভুত ভাবে দুলিয়ে দিল। কোনটা দুলিয়ে দিল? মনটাকে কি দুলিয়ে দিল? তার গলার স্বর কিন্তু দুলিয়ে দিয়েছিল। স্মৃতির অন্ধকার থেকে একটা মৃদু ভয় শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল। চলে যাই শেষের পেজে আমাদের। আমাকে চিনতে পারছো সুকুমার? আমি চিনেছি। ভয় পাওয়া অর্থটা বুঝতেই আর বাকি রইল না। ওই ডাক শুনে ছোটবেলায় বহুবার আমার গায়ের রক্ত হিম হয়ে গেছে। ঠিক আছে? কোন ডাক শুনে? এই স্যারের গলার আওয়াজ শুনে কিন্তু। জানি এখনই একটা ভয়ঙ্কর চড় আমার পিঠের ওপর নেমে আসবে। সেই ভয়টায় কঙ্কাল হয়েছিলুম ছিল মনের কুঠুরিতে। ওই স্বর বিদ্যুতের আলোর মতো তাকে উদ্ভাসিত করে তুলেছে। আমার মাথা তখনই ওর পায়ে নেমে এলো। কার কথা বলা হচ্ছে? সুকুমারের কথা। কার দিকে নেমে এসেছে? তার শিক্ষকের কাছে। তার নিজের মাথা কিন্তু নেমে এসেছে। মাস্টার মশাই আপনি? মাস্টার মশাই বললেন, বেঁচে থাকো বাবা, যশস্বী হও। খুব সুন্দর কথা। আগেকার দিনে স্যার ম্যামরা এবং আমরা যারা রয়েছি তাদের স্যার ম্যামরাও কিন্তু বলতেন। মানে তোমাদের এখনকার দিনে স্যার ম্যামরা কিরকম হয় জানি না, মানে আমরাও তো কোথাও গিয়ে অ্যাজ আ ফ্যাসিলিটেটরের হিসেবে ভূমিকা পালন করছি, কিন্তু আগেকার দিনে স্যার ম্যামদের মতো হয়তো হয়ে উঠতে পারেনি। তৎকালীন সময় বা আমাদের স্যার ম্যামরা আমাদের এখনো পর্যন্ত ভয়ে ধমকে একেবারে এক করে দেওয়ার ক্ষমতা রাখে। তো সেখানে দাঁড়িয়ে সেটা একটা আলাদা অনুভূতি।
তোমরা অনেকেই অনেকেই আছে যারা ভীষণ সিনিয়র পার্সন, তারা বুঝতে পারবেন এবং এই বিষয়গুলোর সাথে রিলেট করতে পারবেন। তাদের সেই বকা এবং তাদের সেই ক্লাসরুম থেকে বের করে দেওয়াই হয়তো আমাদের অ্যাজ আ এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমি যদি অ্যাজ আ নিজেকে টিচার বা ফ্যাসিলিটেটর হিসেবে বিচার করতে যাই, হয়তো সেই বকা সেই একটা তীক্ষ্ণ কণ্ঠের কিছু বলা, তার জন্যই কিন্তু হয়তো আমাদের এই জায়গাগুলোকে পাওয়া বা আম নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকার সক্ষমতাটা অর্জন করা, এগুলো ভীষণ দরকার। সেই স্বাদ হয়তো বর্তমান যুগের ছেলেমেয়েরা কোনোদিনই হয়তো পাবেন না, বা আমরাও সেভাবে কখনো কাউকে বলতে পারবো না। সেই জায়গাটাই শিক্ষক এবং স্টুডেন্টের সেই জায়গাটা কিন্তু একেবারে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। সেই পরিভাষা কিন্তু আমাদের এই গল্প কথা তুলে ধরে। একটু আবার চলে আসি আমাদের খুব সুন্দর লাইনটা আসলে, বেঁচে থাকো বাবা যশস্বী হও। এখনো পর্যন্ত আমরা যদি আমাদের টিচারদের প্রণাম করি, তারা কোথাও গিয়ে এই সমস্ত কথাগুলো বলেন। ফোনে কথা হয়, কিন্তু ফোনেও আমাদের এই কথাগুলো বলেন। তো ওইগুলো আমাদের না অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে, এবং বনের মধ্যে বা চারপাশ দিয়ে অনেক কিছু নেগেটিভিটি গেলেও সেটা না আমাদের পেছনে মনে হয় এক ধাক্কা দিয়ে সামনে অনেকটা বেশি এগিয়ে দিল। এটা দরকার। ওই বিশ্বাস, একটা অসম্ভব বিশ্বাস, যেখানে মনে হয় যে আচ্ছা উনি বলেছেন মানে হবেই, এরকম একটা বিশ্বাস। তো এই বিশ্বাসগুলো টিচার এবং স্টুডেন্টের সম্পর্কে থাকা উচিত। তো যারা পেয়েছো বা যারা পরবর্তী সময় বা এখনো পাচ্ছ, তারা নিজেদেরকে ভীষণই ব্লেসফুল বলে মনে করবে, কারণ এর পরবর্তী জেনারেশনরা কোনোদিনই এগুলো পাবে না। একটু চলে আসি আমাদের কথায়, কি বলছে দেখো তারপর। রিটায়ার করার পর এখানে এসেই মাথা গুঁজেছি। কে বলছেন? আমাদের টিচার কিন্তু বলছেন, অর্থাৎ শিক্ষক মহাশয় বা মাস্টার মশাই আমরা এখানে বলছি, ঠিক আছে? বাড়ির থেকে বেরোই না। আজ তুমি বক্তৃতা করবে শুনে ছুটে এসেছি। খুব ভালো বলেছো সুকুমার, খুব খুশি হয়েছি। কিন্তু আমি খুশি হতে পারলুম না। আমি বলতে সুকুমার কিন্তু নিজের কথা বলছে। বিজ্ঞানের ছাত্র ছিলেন মাস্টার মশাই। বুদ্ধিতে ছুরির ফলার মতো ঝকঝক করতে চোখ। কে ছিলেন বিজ্ঞানের ছাত্র? মাস্টার মশাই ছিলেন, কিন্তু আমরা কিন্তু মাস্টার মশাই এখানে নাম পাবো না। আমরা যার নাম পেয়েছি তিনি কিন্তু সুকুমার, অর্থাৎ যিনি বক্তা, যিনি কিন্তু মাস্টার মশাইয়ের ছাত্র, এবং মাস্টার মশাই কিন্তু অঙ্কের মানুষ। আজ বক্তৃতার ফাঁপা ফানুস যদি ওকে ভোলাতে পেরে থাকে, এই ওকে শব্দটা নিয়ে আমার একটু বেশি বিশেষ মানে মতবিরোধ রয়েছে। তাহলে সেটা তার কৃতিত্ব নয়, ওর মনের বয়স বেড়েছে। এই কথাটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফাঁপা ফানুস কথাটা, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু দাগিয়ে দিলাম। অপরাধীর মতো চাইলুম, না স্যার, আপনার সামনে মাস্টার মশাই আমাকে বলতে দিলেন না। তোমরাই তো আমাদের গর্ব, আমাদের পরিচয়। কিছুই দিতে পারিনি, খালি শাসন করেছি, পীড়ন করেছি। শাসন পীড়ন করা, যেটা আমরা বুঝি। বলতে বলতে জামার পকেট থেকে শতছিন্ন এক জীর্ণ পত্রিকা একদিন আমার ছেলে এই টেনে আমাকে দেখালো। পড়ে আনন্দে আমার চোখে জল এলো। কতকাল হয়ে গেল, তবে তবু সুকুমার আমাকে মনে রেখেছে, আমাকে নিয়ে গল্প লিখেছে। সকলকে এই লেখা আমি দেখাই, বলি দেখো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। কে বলছেন? মাস্টার মশাই বলছেন। মুহূর্তে আমার জিভ শুকিয়ে গেল। লজ্জায় আত্মগ্লানিতে আমার মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। একটা কিছু বলতে চেষ্টা করলুম, কিন্তু মুখে কথা ফুটলো না। মাস্টার মশাইয়ের গলা ধরে এসেছিল। একটু চুপ করে থেকে বললেন, কি যে আমার আনন্দ হয়েছে সুকুমার, কি বলবো। তোমার এই লেখাটা সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে। দু একজন বলে, যেমন ধরে মারতেন তেমনি শুনিয়ে দিয়েছে আপনাকে। আমি বলি, শোনাবে না কেন? কত শ্রদ্ধা নিয়ে লিখেছে। আর সত্যিই তো, অন্যায় যদি করেই থাকি, ওরা ছাত্র, ওরা সন্তান। বড় হলে সে আমার অন্যায় আমায় শুধরে শুধরে দেবে বইকি। জানো সুকুমার, আনন্দে তোমাকে একটা চিঠিও লিখেছিলুম, কিন্তু পাঠাতে সাহস হয়নি। তোমরা এখন বড় হয়ে গেছো, এখন আর বলতে পারলেন না। আবছা আলোয় এখন অভ্যস্ত হয়ে উঠেছিলুম। দেখলুম মাস্টার মশাইয়ের চোখ দিয়ে জল পড়ছে। এ অসম্ভব এক অনুভূতির জায়গা, যেটাকে হয়তো প্রকাশ করা যায় না। আমাদের বাংলার সাহিত্য আমাদের মনের প্রত্যেকটা অনুভূতিকে এত সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরেন, সেগুলো হয়তো অন্য কোনো সাহিত্য পারে কিনা আমার কোথাও গিয়ে প্রশ্ন লাগে। কারণ বিভিন্ন সাহিত্য বা গল্প কবিতা খুব বেশি পাঠ হয়নি, তবে যেইটুকুনি পাঠ হয়েছে, এত সুন্দর অনুভূতি প্রবণ এবং এত সুন্দর ওঠা এবং নামা অনুভূতি তুমি অন্য কোনো সাহিত্যে কিন্তু পাবে না। এবং দেখো কথাগুলোতে এত গভীরতা রয়েছে, সাধারণে এত গভীরতা রয়েছে,
তা বলে বোঝানো সম্ভব নয়। শেষের কিছু লাইন আমরা পড়বো। একেবারে শেষের জায়গায় এসে গেছি। মনে হলো স্নেহ মমতার এক মহা সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। কে বলছেন? এই পুরোটা কথা কিন্তু আমাদের সুকুমার বলছেন তার নিজেকে, এবং সুকুমার আমাদের যিনি বক্তা তাকে, যাকে নিয়ে এই গল্প কথা। ঠিক আছে? সেই স্নেহ কোটি মণি মাণিক্য দিয়ে যার পরিমাপ করা হয় না, সেই মমতা যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সেই ক্ষমা কুবেরের ভান্ডারকেও ধরে দিয়েও যা পাওয়া যায় না, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম। এ অপরাধ আমি বইব কি করে? এ লজ্জা আমি কোথায় রাখবো? অসম্ভব সুন্দর একটা গল্প। তোমরা যদি পড়ো বা যারা শুনবেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে এবং আমাদের পুরোনো দিনের কথাগুলোকে মনে করিয়ে দেবে। এটা আপনাদের পাঠ্য রয়েছে, এবং যে যে বিষয়গুলো আপনারা মনে রাখবেন, ছোট ছোট বিষয়, সেগুলো আপনি কিন্তু, আমি উল্লেখ করতে করতে গিয়েছি, আরো একবার বলে দিয়ে যাই। আমাদের যিনি বক্তা রয়েছেন তার নাম সুকুমার রয়েছে। আমাদের যিনি মাস্টার মশাই রয়েছেন তার নাম কিন্তু উল্লেখ করা হয়নি। প্রথমে যেটা মনে রাখবেন, আমাদের সুকুমার কিন্তু আমাদের বক্তা, অর্থাৎ যিনি বলছেন এতগুলি কথা, যার সম্পর্কে বলছেন তিনি কিন্তু আমাদের মাস্টার মশাই। মাস্টার মশাই সম্পর্কে আমরা কিছু তথ্যকে পেয়েছি এখানে। সেইখানে মশাই, মাস্টার মশাই কিসের মাস্টার মশাই ছিলেন? অঙ্কের মাস্টার মশাই ছিলেন। এবং তার সাথে তুমি যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে তিনি প্লেটোর কথা বলেছিলেন, যে প্লেটোর দরজায় লেখা আছে যারা পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারেন না তাদের কিন্তু প্লেটোর দরজায় এবং স্বর্গের দরজায় কিন্তু ঢোকা বারণ। এছাড়া আরো একটা কথা তোমাকে মাস্টার মশাই সম্পর্কে মনে রাখতে পারে, সেটা হচ্ছে কি তিনি বলেছিলেন যারা পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারে না, এ কথাটা তার বলা, অর্থাৎ মাস্টার মশাই। এবং আরেকটা কথা যেটা মাথায় রাখবে, সেটা অঙ্ক না পারার দরুন কিন্তু তিনি বলেছিলেন যে স্কুলের পুকুরে তাদের এক পা ধরে টেনে ছুঁড়ে ফেলে দেবেন, এই কথাটা মাথায় রাখবেন। এই কিছু কিছু কথা মাথায় রাখতে হবে। আর সুকুমারের সম্পর্কে আমরা কিছু কথা মাথায় রাখবো, সেটা হচ্ছে গিয়ে ম্যাট্রিকুলেশনের পর, ম্যাট্রিকুলেশনের, সরি, তাকে অঙ্ক আর পড়তে হয়নি। দ্বিতীয় বিষয় লিখবেন যে তিনি বাংলাদেশে একটি কলেজে বক্তৃতা করতে গিয়েছিলেন, একটি কলেজে করতে গিয়েছিলেন। সেখান থেকে তিনি যেটা মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে সেখানে গিয়ে তিনি রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি নিয়েছিলেন, 12 যেটা, আর একটা ইংরেজি কোটেশন নিয়েছিলেন, একটি ইংরেজি কোটেশন, যেটি কিন্তু ইংরেজি কোটেশনটা নেওয়া হয়েছিল বার্নার্ড শর থেকে। ঠিক আছে, মানে বার্নার্ড শ এর নামে চালানো হয়েছিল। বার্নার্ড শয়ের নামে কিন্তু তিনি চালিয়েছিলেন। এছাড়া যেটা মনে রাখবে, এখানটা একটু লিখি, এছাড়া যেটা সুকুমারের সম্পর্কে মনে রাখবে, মেট্রিকুলেশনের পরে তাকে অঙ্ক পড়তে হয়নি, কলেজে তিনি বাংলা পড়ান, কলেজে তিনি বাংলা পড়ান। আরেকটা বিষয় যেটা মনে রাখবেন, তিনি 10 টাকায় দাক্ষিণ্য পেয়েছিলেন, যে পত্রিকায় তিনি লিখেছিলেন তার জন্য। এবার সেই পত্রিকার নাম কিন্তু সেখানে উল্লেখ করা হয়নি। আরেকটা বিষয় যেটা মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে শহর কলকাতার বাইরে কিছু চড়ুই পাখি কিন্তু রাজহংসের সম্মান পায়, এটা কে বলেছিল? এটা কিন্তু সুকুমার বলেছিল। ঠিক আছে, এই কিছু কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে যেগুলো আমরা এই গল্প কথার মধ্যে পেয়েছি, এই কয়েকটাই। এবং আরেকটা বিষয় দেখো, MA পাশ করার পরে তিনি কিন্তু স্বপ্ন দেখছিলেন যে মাস্টার মশাই তার মাথার সামনে দাঁড়িয়ে আছেন, অথচ সময় চলে যাচ্ছে, এক্সামের লাস্ট বেল পড়া বাকি রয়েছে, অথচ একটা অঙ্ক তিনি মেলাতে পারছেন। এই ছোট ছোট বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, আমি একটু লিখে দিয়েছি। ঠিক আছে, তো
তো এখানে এইটুকুনি বিষয়ে আপনার দেখার এবং জানার ছিল। এবং গল্পের রস বলতে গল্পের অন্তর্নিহিত বিষয়, এটা খুব সাধারণ একটা গল্প কথা, যেখানে শিক্ষক এবং ছাত্রের নিজস্ব পরিমণ্ডলে তৈরি হওয়া একটা স্নেহ এবং আদরের গল্প তুলে ধরেছে। একজন টিচার, একজন শিক্ষকের মানে একজন ছাত্রের লাইফে ঠিক কি ভূমিকা রাখেন, ঠিক তেমনই ভাবে একজন ছাত্র তার টিচারের লাইফে কি ভূমিকা রাখে, তার একটা পরিভাষা এই গল্প। এবং তার এক মাধুর্য, তার এক অপূর্ব পরিসীমা এখানে আঁকা হয়েছে। সেইটুকুনি আমাদের এই গল্পটুকু ব্যাখ্যা করছে। এবং আমাদের গল্পের নাম দাম, এবং এখানেই তার সার্থকতা হয়তো। এবং শেষের কিছু লাইন আপনাকে মনে রাখতে হবে, যেখানে স্নেহ, মায়া, মমতার মহাসাগরের ধারে, মহাসমুদ্রের ধারে কিন্তু সুকুমার এসে দাঁড়িয়েছিল, যেটাকে তিনি 10 টাকা দিয়ে বিক্রি করেছিলেন। এবং সেটার জন্য তার যে অপরাধ বোধ, তার যে লজ্জা, এটা কোথাও গিয়ে আমাদের গল্পের কনক্লিউশন এবং উপসংহারকে টেনেছে। এবং আমাদের ছাত্রের জীবনে তার শিক্ষকের যে মহত্ব রয়েছে, এবং তার সাথে সাথে একজন মানুষের জীবনে, একজন ছাত্র বা শিক্ষকের জীবনে বা যে কোনো মানুষের জীবনে আহ অনুভূতি, তার প্রতি সম্মান, ভালোবাসা ঠিক কোন জায়গায়, এবং সেটা যে কখনো টাকা পয়সা দিয়ে হিসাব করা যায় না, সেটা যে কখনো আহ কুবেরের হয়তো শতধন দিয়েও হিসাব করা সম্ভব হয় না, সেটাকে কোথাও গিয়ে প্রতিফলন করছে। জীবনের শেষ পর্বে দাঁড়িয়ে একজন ভালো মানুষ হওয়া ইম্পর্টেন্ট। জীবনের শেষ পর্বে দাঁড়িয়ে মানুষের প্রত্যেকটি অনুভূতিকে সম্মান দেওয়া ইম্পর্টেন্ট। সেটা আপনি সারা জীবন ধরে যদি করতে পারেন, তাহলে জানবেন আপনি মানুষ হিসেবে জিতে গেছেন। এবং তারপরে জানবেন যে জীবনে আপনার সঠিক কর্মটুকু হয়েছে। আমাদের কর্ম, ধর্ম আর কিছু হয়তো আপনার মানবার বা আর কিছু পালন করবার জায়গা হয়তো নেই। আপনি যদি জীবনের প্রতি সত্যতা, নিষ্ঠা এবং নৈতিকতা বোধকে মেনে চলতে পারেন, তাহলে জানবেন আপনার জীবন মানুষ হিসাবে সার্থকতা পেয়েছে। এবং সেটা সকল ধর্ম, বর্ণ, জাতি এবং বিশেষত্বের ঊর্ধ্বে। আহ এবং তার সাথে কখনো ধন দৌলত এবং টাকা পয়সা বা অন্যান্য কিছু তুলনা করা সম্ভব নয়। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের আজকের গল্প কথা। একটু এই যে নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু কথা, এটা আমাদের এই যে নির্দিষ্ট পাঠ্য বই, এর পেছনেই দেওয়া কিছু গল্প কথা কথা আপনাদের সাথে শেয়ার করা হয়েছে বা দেখানো হয়েছে। আমি নিজে থেকে কোনো কিছু অ্যাড করিনি, কারণ আমার মনে হয়েছে সেটা আপনার সাহিত্যের ইতিহাসের জন্যই তোলা থাকুক। কারণ এই দাম গল্প থেকে নারায়ণ গঙ্গোপাধ্যায় নিজেকে কিভাবে প্রেজেন্ট করেছেন বা তার অন্যান্য কথা সাহিত্যের ইতিহাসে যদি না থাকে, তাহলে আপনার পড়াটা সময় নষ্ট করা বলতে এসএমএসটি পরীক্ষাকে সামনে রেখে আমি যদি সেটাকে বিচার করি, তাহলে কিন্তু তাই। তাহলে আপনার যদি নারায়ণ গঙ্গোপাধ্যায়কে যদি আপনার সাহিত্যের ইতিহাসে না থেকে থাকে, তাহলে আপনি এইটুকুনি পড়বেন। যে কোনো কবি বা লেখকের ক্ষেত্রে আমি একই কথা বলবো। একটু দেখে নিই কি বলছে। 1917 সালে তিনি জন্মগ্রহণ করেছেন এবং প্রয়াত হয়েছেন 1970 সালে। জন্ম দিনাজপুর এলাকায়। দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায় শিক্ষা জীবন তিনি অতিবাহিত করেছেন। অর্থাৎ শিক্ষা জীবন পর্বটি চলেছে তার। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার এবং ঔপন্যাসিক। তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলোর মধ্যে বিধ্বংস, দুঃশাসন, ভূপবতী প্রভৃতি, উপনিষদ, বৈজ্ঞানিক, শিলালিপি, লালমাটি, সম্রাট ও শ্রেষ্ঠী, পদসঞ্চয় তার রচিত জনপ্রিয় উপন্যাস। শিশু এবং কিশোরের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি হচ্ছে টেনিদা চরিত্র। ইম্পর্টেন্ট, আপনি এগুলো মনে রাখবেন। অনেকের মনে হতে পারে আমি কেন কবির সম্পর্কে আরো অনেক কিছু অন্যান্য জায়গা থেকে পড়বো না। অন্যান্য প্রচুর জায়গা থেকে আপনি পড়তে পারেন, কিন্তু আমার মতামত অনুসারে আপনি এখান থেকে পড়ুন। প্রথম কথা, সাহিত্যের ইতিহাসে থাকলে তাহলে অবশ্যই সেটা আপনাকে এখান থেকেও পড়ানো হবে, আপনি বই থেকেও পড়বেন, এটা যেমন সত্যি। কিন্তু যদি সাহিত্যের ইতিহাসে না থাকে, চেষ্টা করবেন টেক্সট বইকে ফলো করা। কারণ হচ্ছে, যদি কোনো কারণে আপনার এখান থেকে এই লাইনগুলো থেকেই কোনো প্রশ্ন দেয়, ধরুন আপনাকে দিয়ে দেওয়া হলো শিশু এবং কিশোর চরিত্রে টেনিদার যে বিখ্যাত চরিত্রটি রয়েছে সেটি কে তৈরি করেন, নারায়ণ গঙ্গোপাধ্যায়। যদি কোনো কারণে এই কোয়েশ্চেনের উপর কনফ্লিক্ট তৈরি হয়, যাতে আপনার কাছে যথার্থ প্রমাণ থাকে যেটা দিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন। এখন প্রত্যেকটা দিক ভেবেই কাজ করতে হবে, কারণ আমাদের চারপাশের পরিস্থিতি কিন্তু সেরকম। ঠিক আছে, আশা করছি আপনাদের কাছে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার। এবং একটু সময় সাপেক্ষ ছিল আজকের ক্লাসটি, এবং আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে এবং উপকারে লাগবে। পরের দিন চেষ্টা করব আপনাদের যে 4টি কবিতা এবং গল্প করানো হয়েছে তার কিছু শর্ট কোয়েশ্চেন আপনাদের সাথে আলোচনা করবার। সাথে কিছুদিনের মধ্যে কালকে বা পরশুদিন আপনারা সিডিপি ক্লাসও দেখতে পারবেন। চেষ্টা করব এখন থেকে প্রত্যেক দিনই দুপুর 2টোর মধ্যে আপনাদের জন্য একটি ক্লাস রেকর্ডেড ভার্সনে ছাড়ার। কারণ আপনার কাছে 60 দিন সময় রয়েছে
60 ডেজ সময় রয়েছে, এটা ধরে আপনি বাংলার এসএলএসটি সম্পূর্ণ করবেন। ঠিক আছে? এটা 2 মাসের গল্প আমাদের। সেখানে আমরা চেষ্টা করব আমাদের নিজের মতো করে ব্যাকরণ, সাহিত্যের ইতিহাস এবং আমাদের এসএলএসটির বিষয়গুলোকে, পাঠ্য বিষয়গুলোকে প্রত্যেকটা দেখার। অবশ্যই বারবার করে বলবো, এটা কোনো ধরনের বাণিজ্যিক উদ্দেশ্য নয়। আপনারা যারা ফলো করবেন আশা করি উপকৃত হব, এবং রেগুলারলি আপনাদের জন্য ক্লাস কিন্তু আপলোড করা হবে আমার তরফ থেকে, অর্থাৎ আমি নন্দিতা ঘোষ। অনেকেই চিনতে পারেন, না জানতে পারেন, তার জন্য আমি বারবার নামটি বলি। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। আজকে ক্লাস এই অবধিই থাকবে। অ্যান্ড বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষ। অবশ্যই ভালো লেগে থাকলে, এই যে এই নামটি দেখছেন এটাই আমার চ্যানেলের নাম। তো অবশ্যই বি ইয়োরসেলফ বাই নন্দিতা ঘোষকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার মধ্যে থাকবেন, এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সঙ্গে থাকবেন চ্যানেলে। অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাসটি দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে এবং নেক্সট ভিডিওতে। আজকের ক্লাস এই অবধি।